সেনাপ্রধান পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আবার আরেকদিকে আরেকটা নিউজ আসছে যে দ্য মিরর এশিয়া তারা বলছে যে আজকে সন্ধ্যায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই নিরীহ শিক্ষার্থীদের বুকে যারা গুলি চালিয়েছে তাদের বিষয়ে ব্যাপক তদন্ত চেয়েছে জাতিসংঘ। এদিকে সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর উপরে নতুন করে চাপ প্রয়োগ করেছে বিশ্ব। অতি দ্রুতই তাদের পদত্যাগ ও এই সরকারের পতন, গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে এই বাংলাদেশে খুব দ্রুতই। দর্শক, সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আজকের রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। সেনাপ্রধান পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আবার আরেকদিকে আরেকটা নিউজ আসছে যে দ্য মিরর এশিয়া তারা বলছে যে আজকে সন্ধ্যায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তো খবরগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা? প্রথম খবরটা যেটা সেনাপ্রধানের পদত্যাগ, এটা আসলে পাগলও বিশ্বাস করবে না, কারণ বাংলাদেশ এমন দেশ না যেখানে মানে কোনো রকম দায়বদ্ধতার কারণে কোনো এমপি, উপজেলা চেয়ারম্যান অথবা সেনাপ্রধান, পুলিশের অফিসার পদত্যাগ করতে জীবনে দেখি নাই, শেষ রক্ত থাকা পর্যন্ত লড়াই করে যাবে। তার মানে এই খবরটা ভুয়া। তবে দ্য মিরর এশিয়া তারা দাবি করছে সন্ধ্যায় আজকে প্রধানমন্ত্রী আর্মিদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করেছেন। হতে পারে যে ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, বিশেষ করে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের যে চিঠিটা এই মুহূর্তে ভাইরাল, সেটা নিয়ে স্বাভাবিক সরকারের জায়গা থেকে সরকার শঙ্কা করবেই, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকাবেই, বিষয়গুলো নিয়ে নানান আলোচনা হতেই পারে। উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোলের জন্য বা এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মিটিং করেছেন বা সেখানে তারা একসাথে যে কোনো কিছু হয়েছে, এটাই বলা হচ্ছে দ্য মিরর এশিয়া। দেখেন, আমরা যখন মূলধারার খবর পাচ্ছি না, আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যে খবরগুলো আসছে সেগুলোই দিচ্ছি, তবে এগুলা কত পার্সেন্ট শতভাগ অথেন্টিক এটা কিন্তু আমরা বলতে পারবো না, বাট খবরগুলো এখন এগুলারই মোটামুটি মানুষ বিশ্বাস করছে। আজকে সেনা টহলে কারফিউ ভঙ্গ করে আন্দোলনকারীদের ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা গেছে। ইভেন কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর গাড়িকেও নাকি ফিরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। কিন্তু সেনাবাহিনী আসলে জনগণের সাথে মারমুখী ভূমিকায় কোথাও অবতীর্ণ হয়নি। কিন্তু আজকে সারা দেশ জুড়ে পুলিশের সাথে, র্যাবের সাথে, ডিবির সাথে, বিজিবির সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ঘটেছে। পুলিশ সদস্য নিহত হয়েছে, জনগণ নিহত হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে, এরকম নানান ঘটনা কিন্তু ঘটেছে। তবে সেনাবাহিনীর ইস্যুটা ছিল আলাদা। এই অবস্থায় প্রধানমন্ত্রী ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের গণভবনে ডেকেছে। দ্য মিরর এশিয়া দাবি করছে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া সব জিওসি যারা আছেন তাদেরকেও গণভবনে ডাকা হয়েছে। শনিবার আজকে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ছিল না। আপনার বলা হচ্ছে যে বিক্ষোভকারীদের হামলায় একাধিক পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলায় নিহত হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএস। থানায় হামলা হচ্ছে, আগুন দিচ্ছে জনতা। পুরনো ঢাকায় আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাড়িতেও আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর নানক এবং বাহাউদ্দিন নাসিরের বাসায়ও বিক্ষুব্ধরা জনতার হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে কেউ কেউ বলছেন এই ঘটনাগুলো যারা করছে, রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া বা আওয়ামী লীগের নেতাদেরকে টার্গেট করে হামলা করা তাদের বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে, এইটা আসলে সাধারণ ছাত্রদের কাজ না। এখানে বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা এই আন্দোলনের সাথে মিশে গেছে, তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। বিশেষ করে বাসে আগুন, ট্রেনে আগুন, মেট্রো রেল আগুন দিয়ে জ্বালাই দেওয়া বা পুলিশের গাড়িতে আগুন, আজকে শুনছি রংপুরের ডিবি কার্যালয়ে আগুন। এই যে আগুনের ইস্যুটা প্লাস হত্যার ইস্যুটা প্লাস আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর টার্গেট করা হামলা করা, এগুলোকে সাধারণভাবে নিচ্ছে না আপনার কী বলে যে সরকার। তারা মনে করছে এটাতে বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি আজকে সারাদিন মোটামুটি সেনাবাহিনী ছাড়া বাকি জায়গাগুলোতে ভালোই প্রটেস্ট হয়েছে। তবে সেনাবাহিনী সব জায়গায় কিন্তু নামে নাই। এখানে হইতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট
তিনি বিসিএস ক্যাডার অফিসার, বাট একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, তাদেরকে যখন নির্বাহী ক্ষমতা ছাড়া ম্যাজিস্ট্রেট এবং পুলিশের আন্ডারে, পুলিশ কমিশনারের আন্ডারে বিভিন্ন জায়গায় দায়িত্বের জন্য বলা হচ্ছে, স্বাভাবিকভাবে কিছুটা তো সেনাবাহিনীর ইগো প্রবলেম কাজ করবেই, এটা করাই স্বাভাবিক। অথবা সরকার মনে করছে যে এখন যদি আর্মিকে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হয়, তাহলে লাস্ট যে সিনটা আমরা দেখছিলাম যে 1/11 হয়তো আবার এমন দৃশ্য ঘটতে পারে। তো সব কিছু মিলিয়ে এখন এই খবরগুলো আমরা যেগুলো দিচ্ছি, এগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, বাট অনলাইনে নিবন্ধিত একটা পত্রিকা কিনাও তাও জানি না, দ্য মিরর এশিয়া, তারা নানান ধরনের তথ্য দিচ্ছেন। এটা কি আসলে কার পত্রিকা, কোনো নিরপেক্ষ পত্রিকা নাকি কোনো ধরেন বিরোধী দলীয় পত্রিকা বা সরকার দলীয় পত্রিকা, আই ডোন্ট নো। সরকারের উচিত ইন্টারনেটকে খুলে দেওয়া, তাহলে মানুষ সঠিক তথ্যগুলা সরাসরি বাংলাদেশ থেকে আমরা দেখতে পেলাম। মানে মূল স্ট্রিম মিডিয়ার দরকার নেই, মানুষের মোবাইল থেকে এখন সব চলে আসতেছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অতি দ্রুতই সেনাপ্রধানের পদত্যাগ হতে যাচ্ছে এবং সরকার দলীয় নেতা কর্মী ও বাহিনীগুলোর উপরে যে স্যাংশন আসতে যাচ্ছে, আসুন সে সম্পর্কে নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানবো। বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া, এবং এখন নিশ্চিতভাবেই একটি খুনি সরকার, যেই সরকার একবারও চিন্তা করে না নিজের দেশের মানুষের বুকের বরাবর অস্ত্র তুলে দিতে, যেই সরকার একবারও চিন্তা করে না ক্ষমতায় থাকতে 200-র ওপরে মানুষকে নির্বিচারে হত্যা করতে, যেই সরকার একবারও চিন্তা করে না হাজার হাজার মানুষকে স্রেফ গুলি করে আহত করতে, এই সরকার একবারও চিন্তা করে না নির্বিচারে হাজার হাজার মামলা দায়ের করতে, এবং এই সকল কিছুই করা হয় কেবলমাত্র ক্ষমতায় থাকবার জন্য। আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলটি আমি আর কন্টিনিউ হয়তো করব না, আমি টেলিভিশনে রেগুলার কথা বলি, সুতরাং আমার কথা যারা শুনতে চান তারা টেলিভিশনেই শুনতে পারেন। কিন্তু গত কয়েকদিনের কোটা মুভমেন্টের সময় লক্ষ্য করলাম আমাকে কোনো টেলিভিশন ডাকছে না। আজকেই আমাকে একটি বেসরকারি টেলিভিশন প্রথম আমন্ত্রণ জানালো এবং সেখানে গিয়ে আমি কথা বললাম, এবং তারপরে আমি ঠিক করলাম টেলিভিশনের এই সীমিত সময়ের মধ্যে বেঁধে দেওয়া প্রশ্নের মধ্যে এবং আমার সহ আলোচক কি বলছেন সেগুলোর উত্তর দিতে দিতেই আসলে সময় পার হয়ে যায়। এর বাইরেও আরো অনেক কথা থাকে, সেই কথাগুলো বলবার জন্যই আমি আবারও আমার রুমিন্স ভয়েসে কথা শুরু করছি। গত কয়েকদিনে বাংলাদেশে যা হয়েছে সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই, পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়ডেও কখনো হয় নাই। নির্বিচারে নিজের দেশের মানুষের ন্যায্য দাবি দমন করতে সরকার বিভৎসভাবে বল প্রয়োগ করেছে। এখন এই ঘটনাগুলো আপনারা কম বেশি সকলেই জানেন, আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করব না। 200-র উপরে মানুষ মারা গেছে, প্রায় 10,000-এর উপরে মামলা অলরেডি দায়ের হয়েছে, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, প্রায় 1000 খানেক মানুষ চোখে গুলি খেয়ে অন্ধ হয়ে গেছেন এবং কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে। এই কথাগুলো সকলেই আমরা জানি। আজকে নতুন যে আপডেট আসলো সেটা হলো যারা সমন্বয়ক আছেন আন্দোলনের, তাদেরকে ডিবি অফিসে নিরাপত্তা দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। একটি ভিডিও দেখলাম কিছু কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রচার করছে, সেখানে দেখা যাচ্ছে ডিবির হারুন সাহেবের সঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছেন। বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রথম প্রশ্ন, নিরাপত্তার জন্য যদি কাউকে নিরাপত্তা দিতেই হয়, তার সবচেয়ে নিরাপদ যে জায়গা সেটা তার বাড়ি, তার পরিবার, সেখানে থেকে তাকে নিরাপত্তা দিতে হবে। 1, 2 হচ্ছে যদি সে মনে করে তার পুলিশ এসকর্ট দরকার, পুলিশ পাহারা দরকার, তাহলে সেখানে তার বাড়ি, তার যাতায়াতের জায়গায় পুলিশ এসকর্ট দেওয়া যেতে পারে। কিন্তু যদি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নিরাপত্তার নামে আটক করে রাখা হয়, সেটা তো স্রেফ আটক, এবং তাকে আপনি অবৈধভাবে বাংলাদেশের সংবিধান এবং আইনে যা বলা আছে তার বহির্ভূতভাবে আপনি তাকে আটক করেছেন। তাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে। যাই হোক,
এই হীরক রাজার দেশে আসলে আইন কানুন সংবিধান নিয়ে কথা বলবার কিছু নাই। এখানে সরকার যা চায়, ক্ষমতাসীনরা যা চায় সেটাই আইন, সেটাই সংবিধান। সুতরাং আমি সেই দিকেও যাচ্ছি না। এই যে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখলাম তাদেরকে লাইন ধরে বসানো হয়েছে এবং একজন সমন্বয়ক একটি কাগজ দেখে দেখে পড়ছেন, যেখানে তিনি বলছেন অনেক প্রাণহানি হয়েছে, সার্বিক দিক বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন, আগামীতে তারা এখন এই মুহূর্তে আর কোনো কর্মসূচি দিচ্ছেন না। যেই ছেলেগুলো এত বড় আন্দোলন গড়ে তুলতে পারলো, যেই ছেলেগুলো আমরা দেখলাম মিডিয়ার সামনে অবলীলায় চমৎকারভাবে তাদের কথাগুলো গুছিয়ে বলছে, সেই ছেলেগুলোকে লাইন বাই লাইন স্ক্রিপ্টেড একটা লেখা পড়ানো হলো এবং সরকার মনে করছে যে মানুষ সেটা বিশ্বাস করবে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার অনেকগুলো ভুল করেছে। সরকারের প্রথম ভুল ছিল এটিকে মনে করা যে বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলন যেভাবে শক্তি দিয়ে দমন করা যায়, এই আন্দোলনকেও তারা সেভাবে দমন করতে পারবে। দুই হলো, এই আন্দোলনটি শুরু থেকেই, হ্যাঁ, কোটাকে সামনে নিয়ে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এরপরে যখন এটি গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছে, তখন কিন্তু এটি আর কোনো বিশেষ দল মত বা কোনো বিশেষ এজেন্ডা লক্ষ্য করে আন্দোলন হয়নি। প্রতিটি মানুষ, সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা দীর্ঘদিন নাগরিক হিসেবে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন বাংলাদেশে বাস করেছে। তারা ভোট দিতে পারে নাই, তাদেরকে দমবন্ধকর ভয়ের পরিবেশে থাকতে হয়েছে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি, ফেসবুকে লিখতে পারেনি। আমরা দেখেছি বিভিন্ন সময় যারা সরকারি দল করেন তারা এই সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছেন। বিভৎসভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমিত আয়, একই সঙ্গে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকা বানিয়ে ফেলছে। এই সকল কিছুর একটা চাপা তীব্র বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ মানুষের মধ্যে ছিল। সরকার সেটিকে বিরোধী দলের আন্দোলন যেভাবে দমন করে সেভাবে দমন করতে গিয়ে, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।